আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার সুস্বাস্থ্যতা কামনা তো আছেই। আশা করি তোমরা এ পর্যন্ত সবাই ভালো আছো। আমরা একটু সময় নেব যাতে সবাই আজকে আমাদের লাইভে অংশগ্রহণ করতে পারে। তার জন্য সবাই একটু সময় দিয়ে আমাদের সহযোগিতা করো। আর কে কোথা থেকে আজকের লাইভে অংশগ্রহণ করেছো কমেন্ট করতে ভুলো না। সবাই একটু দ্রুত রেসপন্স করো কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছো। সবাই একটু আমরা দ্রুত রেসপন্স করব কে কোথা থেকে আজকের ক্লাসটিতে তোমরা অংশগ্রহণ করেছো এবং তোমরা কেমন আছো। আমরা সবাই একটু রেসপন্স করি। আর গ্রুপের যারা ক্যাপ্টেন রয়েছে তারা একটু কাইন্ডলি গ্রুপে আমাদের লাইভ ক্লাসের লিঙ্কটি শেয়ার করে জানিয়ে দাও, যাতে অন্য অন্য যারা রয়েছে তারাও যেন আজকের ক্লাসে অংশগ্রহণ করতে পারে এবং আজকের ক্লাস থেকে তারাও যেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিতে পারে। এটা সবাই একটু সহযোগিতা করি। আর আমার সাউন্ড এবং বোর্ড স্পষ্টভাবে দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাও যে আসলে সব কিছু ক্লিয়ার আছে কিনা। সবাই একটু দ্রুত রেসপন্স করব। সবাই একটু দ্রুত রেসপন্স করি কে কোথা থেকে আছো এটা জানাবা, আর একটা জানাবা যে তোমরা কেমন আছো। ঠিক আছে, সব মিলিয়ে আমরা শুরু করতে যাব। আর একটু সময় নিচ্ছি আমরা, আর একটু সময় নিয়ে আমরা আমাদের মূল যে আলোচনা সে আলোচনা শুরু করতে যাব। তোমরা জানো যে অনেকদিন পর আমরা আবারও ফ্রি ক্লাসগুলো চালু করতে যাচ্ছি এবং তোমরা জানো যে আমাদের পেইড ব্যাচের কিন্তু ক্লাস রেগুলার শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে হয়তো আমাদের অ্যাডমিন প্যানেল যারা রয়েছে তাদের ওদিকে একটু সময় দিতে হচ্ছে। এই ক্ষেত্রে ফ্রি ব্যাচে হয়তো আমাদের খুব বেশি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। তারপরও তোমাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আগামী 12 তারিখ থেকে আমরা গুচ্ছ চ্যালেঞ্জ বইয়ের পক্ষ থেকে এবং গুচ্ছ চ্যালেঞ্জ বই থেকে রেগুলার পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি এবং আমরা টার্গেট করছি যে 30টা পরীক্ষার মাধ্যমে তোমাদের যে কোর্স আছে সেই কোর্সগুলো সম্পূর্ণ করার জন্য। আর একটা কাজ করো, সবাই সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের বন্ধুদের মেনশন করো যাতে তারাও আজকের ক্লাস শেষে উপকৃত হয় এবং তারা তোমাদের মতো যেন ভর্তির প্রস্তুতিটা যেন বাসা থেকে পারফেক্টলি নিতে পারে। এর জন্য তাদেরকে একটু সহযোগিতা করো। আমি কমেন্টগুলো পড়ার আগে আজকের যে টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো একটু লিখে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আসলে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু ব্যতিক্রমী টপিক নিয়ে বা রুলস নিয়ে আলোচনা করব, যেগুলো ভর্তি পরীক্ষায় ঘুরিয়ে ফিরে অনেকবার এসেছে এবং যে কোশ্চেনগুলো আমাদের বিভ্রান্তি সৃষ্টি করা এবং ভর্তি পরীক্ষায় হয়তো ম্যাক্সিমাম টাইম আমরা সেগুলো আনসার করতে পারি না, হয়তো স্কিপ করি কিংবা ভুল জায়গায় এসে নেগেটিভ মার্কিং খাই। সো এই জায়গাগুলো থেকে আমরা সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব যাতে এই সমস্যাগুলো আমাদের না হয় সেই জায়গা থেকে। ওকে, আজকে আমি প্রথমে আলোচনা করব মডিফায়ার নিয়ে। প্রথমে আমি আলোচনা করব মডিফায়ার নিয়ে। কারণ তোমরা জানো ভর্তি পরীক্ষায় এই মডিফায়ার অনেক ধরনের কোশ্চেন থাকে, তার মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে কিছু কোশ্চেন অটোমেটিকলি আসে। সেই কোশ্চেনগুলো নিয়েও আলোচনা করব। এই মডিফায়ারের ভিতর আবার দুইটা ভাগ আছে, সেই ভাগটাও আমরা জানবো এক নজরে। তারপর আমি যদি সময় থাকে সেই ক্ষেত্রে আমি আলোচনা করব হচ্ছে
যদি সময় থাকে সেক্ষেত্রে আলোচনা করব কানেক্টরস এবং লিঙ্কার্স নিয়ে। তোমরা জানো যে কানেক্টরস এবং প্রথমত আমি আলোচনা করব কি নিয়ে, প্রথমত আলোচনা করব মডিফায়ার নিয়ে, সেকেন্ডলি যদি সময় থাকে তাহলে আলোচনা করব কানেক্টরস ভার্সেস লিঙ্কার। তোমরা জানো যে আজকের যে টপিক দুটো আমি এখানে লিখে রেখেছি, এই টপিকগুলো কিন্তু অনেকটাই হার্ড কোশ্চেন এবং অনেকটা আমাদের মানে বিভ্রান্তি সৃষ্টি করে এবং অনেক সময় আমাদের ভিতরে এগুলো ল্যাকিং সৃষ্টি করে এবং আমরা অনেক সময় এই কোশ্চেনগুলো ধরতে পারি না যে আসলে আদৌ কোনটা লিঙ্কার্স এবং কোনটা কানেক্টরস এবং কোনটা মডিফায়ার। এই জায়গাগুলো যখন আমরা ধরতে পারি না তখন কিন্তু আমাদের আনসার করতে এই বিভ্রান্তি বা সমস্যার সম্মুখীন হতে হয়। যাতে আজকের ক্লাস শেষে এই সমস্যাগুলো তোমাদের মাঝে না থাকে এবং সব ধরনের সমস্যা সলভ হয়ে যায়, সেই জন্য আজকের মূলত ক্লাসটা নেওয়া। আর এখন পর্যন্ত আমার লাইভে যারা অংশগ্রহণ করেছো তাদেরকে আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমরা একটু অনুগ্রহ করে আজকের লাইভটি শেয়ার করে নিজ টাইম লাইনে রেখে দাও এবং যাতে পরবর্তীতে লাইভ শেষ হওয়ার পরে তোমার যদি সমস্যা থাকে তুমি যাতে আবারও এই লাইভটি দেখতে পারো, এজন্য লাইভটি নিজ নিজ টাইমলাইনে শেয়ার করে রাখো এবং তোমার বন্ধুদের মেনশন করে রাখো এবং তাদেরকেও লাইভে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দাও। তাহলে আমি আলোচনা করব প্রথমেই মডিফায়ার নিয়ে। সো মডিফায়ার শুরু করতে গেলে আমাদের মডিফায়ার জিনিসটা কি এবং মডিফায়ারটা কি সেইটা আমাদের আগে স্পষ্ট ধারণা নিতে হবে। আমি তোমাদের বলবো, সঙ্গে সঙ্গে নোট করে নিবা এবং যে জায়গায় বুঝতে সমস্যা হবে সেই জায়গাটিকে একটু তোমরা মার্ক করে দিবা যে ভাইয়া এই জায়গাটাই বুঝতে পারিনি, তাহলে আমি তোমাদের দ্বিতীয়বার সেই জায়গাটিকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ওকে, এখন আমরা প্রথমে জানবো মডিফায়ার কি। সবাই একটু দ্রুত লিখে রাখো মডিফায়ার কি। মডিফায়ার হচ্ছে, কথার অর্থটা আমরা আগে জানবো। সেই মডিফায়ার কথার অর্থ হচ্ছে চেঞ্জ করা, তারপর হচ্ছে তোমার উন্নতি করা, সংস্করণ করা কিংবা কাউকে পরিবর্তন করা। তার মানে মডিফায়ারের অর্থ কি? মডিফায়ার অর্থ হচ্ছে চেঞ্জ করা, চেঞ্জ মানেই তো পরিবর্তন, চেঞ্জ করা, তারপর হচ্ছে উন্নতি করা, তারপর সংস্করণ করা, সবাই একটু দ্রুত লিখে রাখো, সংস্করণ করা, তারপর কাউকে পরিবর্তন করা, কাউকে বা কোনো কিছুকে পরিবর্তন করা, কাউকে বা কোনো কিছুর কি করা? পরিবর্তন করা। তাহলে সবাই একটু ঝটপট লিখে ফেলো। তার মানে আমরা মডিফায়ার অর্থ কি জানলাম? চেঞ্জ করা, কোনো কিছুর উন্নতি করা, তারপর জানলাম কি সংস্করণ করা, কাউকে বা কোনো কিছুকে কি করা? পরিবর্তন করা। তার মানে মডিফায়ারের কথার মূল অর্থটা আমাদের দ্বারাই কি? পরিবর্তন করা। এই পরিবর্তন কোন কোন জায়গায় এবং কোন সেন্টেন্সগুলোতে বা কোন ওয়ার্ডগুলো নিয়ে চেঞ্জ হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা স্পষ্ট জানবো আজকে, যাতে ভর্তি পরীক্ষা শুধু না, ইংলিশে যতদিন আমাদের ইংলিশ পড়তে হবে মডিফায়ার নিয়ে আর যেন কোনো বিভ্রান্তি আমাদের মনে না হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই টাইপের কোশ্চেন ম্যাক্সিমাম থাকে, যার কারণে স্টুডেন্টরা এই টাইপের কোশ্চেনগুলো ধরতে না পারার কারণে তারা কি করে? ভুল আনসার করে। এক্ষেত্রে কি করে? তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পাস করতে পারে না, যার কারণে এমনও হয় প্রত্যেক বছর ইংলিশে যারা ফেল করে সেই ফেল করার মাঝখান থেকে তাদেরকে কিন্তু নিতে হয়। সো সেই জায়গায় যদি কোনো স্টুডেন্ট পাস করে তাহলে অবশ্যই সে টপ লেভেলে থাকবে এবং তার যে সাবজেক্ট অবশ্যই টপ সাবজেক্টটাই হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, এখন যদি এটা তোমাদের লেখা হয়ে যায় তাহলে আমরা দ্বিতীয় যে টপিকটা আমাদের যে টাইপগুলো মডিফায়ারের
টাইপ অফ মডিফায়ার নিয়ে আমরা আলোচনা করব। এই টাইপের অর্থাৎ মডিফায়ারের ভিতর দুইটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই দুইটা জিনিস হচ্ছে আমি তোমাদের এখন একটু দেখাবো। আমি কমেন্টগুলো একটু দেখতে পাচ্ছি না, আমার আরেকটা ডিভাইসের লোডিং হওয়ার কারণে আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, এর জন্য একটু সময় নিচ্ছি। তোমরা একটু দ্রুত লিখে ফেলো। আচ্ছা, এখন আমরা মডিফায়ারের দুইটা ভাগ জানবো, বা ভাগ বললে ভুল হবে। মডিফায়ারকে আমরা আইডেন্টি করার জন্য দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটার নাম হচ্ছে ফার্স্টলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার 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 আর দ্বিতীয়টি হচ্ছে ডাউন টোনার। আই হোপ তোমাদের ভিতরে ম্যাক্সিমাম এই দুইটা ওয়ার্ডের সঙ্গে অপরিচিত, এবং এই দুইটা ওয়ার্ড হচ্ছে ভালোভাবে তোমরা হয়তো বা কখনো দেখোনি, কিংবা অনেকে দেখেছো, কিংবা ম্যাক্সিমাম আমার যতটুকু মনে হয় যে ম্যাক্সিমাম তোরা এই ওয়ার্ড দুটোর সঙ্গে অপরিচিত। এখন যারা এই ওয়ার্ডগুলোর সঙ্গে অপরিচিত, এই অর্থগুলি তোমরা সঠিকভাবে জানো না, সেই ক্ষেত্রে এই টাইপের কোশ্চেন যদি ভর্তি পরীক্ষা থাকে সেই ক্ষেত্রে আনসার করাটা কিন্তু সো টাফ হয়ে যাবে। তো আজকের ক্লাস শেষে ইনশাল্লাহ তোমাদের ওই বিভ্রান্তি বা ওই সমস্যাগুলোর সম্মুখীন হবে না, এবং আমরা চেষ্টা করব স্পষ্টভাবে জিনিসগুলো বোঝার জন্য, স্পষ্টভাবে এই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। ওকে, প্রথমে আমরা কি করব, আলোচনা করব ইন্টেন্সিফায়ার, এবং সেকেন্ডলি আলোচনা করব ডাউন টোনার। এই দুটার অর্থ কি তার আগে আমরা এই অর্থগুলো আমরা জেনে নেব। তো প্রথমে আমি আলোচনা করব ইন্টেন্সিফায়ার নিয়ে। তার মানে ইন্টেন্সিফায়ারটা আসছে কোথা থেকে? মডিফায়ার থেকে। মডিফায়ারের ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার এই দুইটা অংশে ভাগ করলাম আমরা। এই দুইটা অংশে নিয়েই মূলত মডিফায়ারটা গঠন করা হয়, এবং মডিফায়ারে ঘুরে ফিরে এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু আসে। তাহলে এখন দেখো ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার, এই ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করব কি নিয়ে? ইন্টেন্সিফায়ার। তার মানে ডাউন টোনারটা আমাদের পরে ধীরে ধীরে আসবে। ওকে, এখন মডিফায়ারের ক্ষেত্রে আমি তোমাদের জাস্ট একটু উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে মডিফায়ারের ক্ষেত্রে কিভাবে আমরা বুঝবো যে এই সেন্টেন্সে মডিফায়ার আছে কিনা, বা মডিফায়ার আদৌ চিনতে পারবো কিনা। তোমরা একটু দেখো, আমরা যদি নর্মাল একটা সেন্টেন্সের দিকে তাকাই তাহলে একটু দেখতে পারবা যে ইউ প্লে ক্রিকেট, বা ইউ প্লে, যেহেতু আজকে ক্রিকেট খেলা চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার, সো এখানে আমরা উদাহরণস্বরূপ ক্রিকেটটাকে ইউজ করব। ইউ প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, এটা হচ্ছে একদম নর্মাল একটা সেন্টেন্স, অর্থাৎ জেনারেল সেন্টেন্স। সেটা হচ্ছে তুমি ক্রিকেট খেলো। ইউ প্লে ফুটবল, তুমি ক্রিকেট খেলো। এখন এই সেন্টেন্সের ভিতর যদি তোমাদেরকে মডিফায়ার খুঁজে বের করতে পারি, তোমরা বলবো যে ভাই এই সেন্টেন্সে কোনো প্রকার মডিফায়ার নাই, কারণ এই সেন্টেন্সটার অর্থের কোনো পরিবর্তন ঘটেনি, কিংবা অর্থের কোনো উন্নতি ঘটেনি। জেনারেল একটা স্টেটমেন্ট বা জেনারেল একটা সেন্টেন্স ছিল এটি। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা মডিফাই করতে যাই, উন্নতি করতে যাই, সংস্করণ করতে যাই, কিংবা চেঞ্জ করতে যাই, তাহলে ঘটনাটা কিন্তু ঘটবে ভিন্ন রূপ। তাহলে চলো দেখে নিই কী ধরনের চেঞ্জ এখানে ঘটবে। এখন আমি যদি মডিফায়ার অর্থাৎ এটাকে যদি মডিফাই করি, তাহলে আমাকে কি করতে হবে? এই সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ না, কিছু অর্থ চেঞ্জ হয়ে যাবে, যাতে ওই সেন্টেন্সটা দেখার পর বা ওই অংশটা দেখার পর আমি বুঝতে পারি এই সেন্টেন্সটা মডিফায়ার। তাহলে দেখো এখানে তোমরা ইউ প্লে ক্রিকেট ওয়েল। আমি কি লিখলাম এখানে? ইউ প্লে ক্রিকেট ওয়েল। তার মানে দেখো প্রথম সেন্টেন্সটা ছিল কি? ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো। দ্বিতীয় সেন্টেন্সটা ছিল ইউ প্লে ক্রিকেট ওয়েল, অর্থাৎ তুমি ক্রিকেট ভালো খেলো। তার মানে খেলার পরে কি আসছে এখানে? এখানে আসছে ভালো খেলো। তার মানে একটা নতুন দেখো একটা কিন্তু এখানে ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে ওয়েল, মানে ভালো। তার মানে এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো আমাদের প্রথম স্টেটমেন্টে কি ছিল? তুমি ক্রিকেট খেলো। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে কি? তুমি ক্রিকেট ভালো খেলো। তার মানে আমরা যখন দেখো ভালোটাকে অর্থাৎ খেলাটাকে কি করলাম? এখানে মডিফাই করলাম। খেলাটাকে মডিফাই করলো কে? ওয়েল। তার মানে সে কি ভালো খেলে? ক্রিকেট ভালো খেলে। আর এখানে শুধু কি অর্থ প্রকাশ পাবে? সে কি খেলে? ক্রিকেট খেলে। তার মানে দেখো ভালো খেলে আর ক্রিকেট খেলে, তার মানে অবশ্যই এখানে
দ্বিতীয় অংশটা মডিফায়ার হয়েছে। সো এই সেন্টেন্সে কে কাকে মডিফায়ার করলো বলো তো? এখানে প্লেকে মডিফাই করলো ওয়েল, অর্থাৎ এই ভার্বটাকে মডিফাই করলো কে? ওয়েল। ঠিক আছে, এখানে তোমরা ধরতে পারবা এই যে বাড়তি অংশ, অর্থাৎ কোনো সেন্টেন্সের উন্নতির ক্ষেত্রে বা অবনতির ক্ষেত্রে কিংবা সংস্করণের ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে মডিফায়ার ওয়ার্ড। এখন উদাহরণস্বরূপ তোমাদের আরও ইজিলি আমি বোঝানোর জন্য সেটা বলে দিতে পারি। ধরো আমার দ্বারা উদাহরণ দিচ্ছে, আমি এখানে সাজুগুজু করে আসিনি, কিন্তু তোমরা আমাকে আরও সাজুগুজু করে কিংবা মেকআপ শেকআপ করে আমাকে স্টেজে দাঁড়িয়ে দিয়ে তোমরা ক্লাস করতে দিলে, তাহলে এখানে একটা যে চেঞ্জটা ঘটবে সেটা হচ্ছে আমার এখনকার যে ফেসটা তোমরা দেখতে পাচ্ছ, মেকআপ করার পর কিংবা ড্রেস আপ করার পর আমার কিন্তু এই ফেসের কিন্তু চেঞ্জ এসে যাবে, টোটালি একটা পরিবর্তন ঘটবে। তার মানে কোনো সেন্টেন্সকে যদি আমরা এই ধরনের পোশাক আশাক কিংবা মেকআপ দিয়ে যদি সৌন্দর্য করি কিংবা সেটাকে আরও নর্মাল করি, সেই ক্ষেত্রে যে চেঞ্জটা ঘটে সেটাই হচ্ছে মডিফায়ার। আর এইগুলো মডিফাই করার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেই ওয়ার্ডগুলো হচ্ছে মডিফায়ার ওয়ার্ড। ওকে, তাহলে এখানে মডিফায়ার ওয়ার্ড তেমনই একটা ওয়েল। ঠিক আছে, এই ওয়েল ওয়ার্ডটা মডিফাই করছে কাকে? প্লেকে। তার মানে তোমরা বুঝতে পারছো যে সেন্টেন্সের ভিতরে মডিফায়ারগুলো কিভাবে কাজ করে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখার চেষ্টা করব যে এই যে ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার জিনিসটা আসলে কি। ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার জিনিসটা কি, মূলত এখান থেকে আমরা মডিফায়ারের যে মেইন থিমটা সেখান থেকে খুঁজে পাবো। আশা করি তোমাদের লেখা হয়েছে, যদি এগুলো লেখা হয়ে যায় তাহলে সবাই একটু ডান লেখো। যদি তোমাদের এগুলো লেখা হয়ে যায় তাহলে সবাই একটু ডান লেখো। সবার যদি লেখা হয় একটু দ্রুত রেসপন্স করো। আমি চাই সবাই তোমরা আজকে রেসপন্স করবা। সবাই একটু দ্রুত রেসপন্স করি আমরা। ওকে, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার নিয়ে। তাহলে এই পর্যায়ে আমরা জানবো কি ইন্টেন্সিফায়ারের মূল যে স্টোরি, আমি এগুলো সব মিশিয়ে দিচ্ছি। আমরা প্রথমে এখন চলে যাব কি ইন্টেন্সিফায়ার নিয়ে। ইন্টেন্সিফায়ার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে, তারপর থাকে কোশ্চেন হচ্ছে তোমাদের কিনে ডাউন টোনার নিয়ে। এখন মডিফায়ারের একটা ভাগ সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার ওকে, সবাই ডান লিখছো, অনেক অনেক ধন্যবাদ। তোমরা একটু লাইভটি শেয়ার করে রাখো, যারা এখন পর্যন্ত শেয়ার করনি তারা একটু শেয়ার করে নাও। রুমে পর্যাপ্ত লাইটের অভাবে হয়তো বা বোর্ডটা একটু কালো দেখা যাচ্ছে, সমস্যা নাই, তোমরা একটু দেখো। আর এখন হচ্ছে ইন্টেন্সিফায়ার। এখন ইন্টেন্সিফাই থেকে ইন্টেন্সিফায়ার কথাটা আসছে, তার মানে আমাদের প্রথমত ইন্টেন্সিফায়ার কি জিনিস সেটা আগে জানতে হবে। তাহলে এখন দেখো তোমরা ইন্টেন্সি মানে কি, দেখো এখানে ইন্টেন্সি অর্থ কি। ইন্টেন্সি অর্থ হচ্ছে তীব্র, তীব্র। আর এই ফাই অর্থ ভাব, অর্থাৎ তীব্র মনের ভাব বা তীব্র
করে তোলে, এই টাইপের অর্থগুলোই প্রকাশ পাবে। তার মানে এখন তোমরা এখানে দেখো এই যে ইন্টেন্সিফায়ার মানে কি, তাহলে তীব্রতর করে তোলা, তীব্রতর করে তোলা। সবাই লিখে রাখো, তীব্রতর করে তোলা। তার মানে দেখো ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার অর্থ কি, তীব্র করে তোলা। এই ওয়ার্ডটি এসেছে ইন্টেন্সি অর্থাৎ তীব্র থেকে, ঠিক আছে। এখন দেখো ইন্টেন্সিফাই মানে তীব্র করে তোলা, ইন্টেন্সিফায়ার মানে তীব্র করে তোলা। ওকে, তাহলে এখন দেখো এই ইন্টেন্সিফায়ার কোথায় বসে। ইন্টেন্সিফায়ার অলওয়েজ বসবে কোথায়, অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের পূর্বে। তার মানে এটা একটা ইম্পর্টেন্ট রুলস তোমরা মনে করে নিতে পারো। ইন্টেন্সিফায়ার কোথায় বসে, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব এর পূর্বে। ইন্টেন্সিফায়ার এবং কোথায় বসে, তাহলে অ্যাডজেক্টিভ এর পূর্বে। সবাই একটু রেসপন্স করো। আচ্ছা ঠিক আছে, দেখো এখন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে কি বসে, এই ইন্টেন্সিফায়ার বসে। এখন ইন্টেন্সিফায়ার এই ওয়ার্ডগুলোকে আমরা আইডেন্টি করার জন্য দেখব একটু, সেটা হচ্ছে যে এই ইন্টেন্সিফাই এবং অ্যাডভার্ব আমরা পূর্বে বসাবো। এখন এই টাইপের সেন্টেন্সগুলো কি হতে পারে এবং এখান থেকে কি টাইপের কোশ্চেন হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে যদি তোমাদের এগুলো লেখা হয়ে যায়, আমি আবার মিশিয়ে দিচ্ছি, যেহেতু বোর্ড ছোট আমরা স্পষ্টভাবে দেখতে পারবো না। সবাই একটু নোট করা হলে একটু ডান লিখে দাও, সবার একটু নোট করা হলে ডান লেখো। সবার একটু নোট করা হলে ডান লেখো। ওকে ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব যে ইন্টেন্সিফায়ার এবং ইন্টেন্সিফায়ার থেকে কি টাইপের কোশ্চেন থাকে এবং আমরা কেমনে বুঝবো যে এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। তাহলে দেখো এখন আমি একটা সেন্টেন্স লিখবো, জেনারেল স্টেটমেন্ট, একদম সোজা সাপটা একটা যে সেন্টেন্সটা বলা যেতে পারে সেই সেন্টেন্সটা দেখো একটা, আমি আবারও তোমাদের উদাহরণের সুবিধার্থে লিখে দিচ্ছি। উদাহরণের সুবিধার্থে দেখো এখন, ফোনটা দাও, এটা একদম সমস্যা করতেছে। ওকে আচ্ছা ঠিক আছে, আমি এতক্ষণ কমেন্ট দেখতে পাচ্ছিলাম না ফোনের সমস্যার কারণে, ইনশাল্লাহ সেই সমস্যাটা আর আমাদের হবে না। ওকে তাহলে এখন দেখো তোমরা, আমরা কি জেনারেল একটা সেন্টেন্স দিব এখানে, সেই সেন্টেন্সটা একটু দেখো এখানে তোমরা। সেটা হচ্ছে দেখো, ইউ প্লে, আমি আগেও এই সেন্টেন্সটা লিখেছিলাম, আবারও লিখলাম, ইউ প্লে ক্রিকেট। একদম নর্মাল স্টেটমেন্ট হচ্ছে এটা, যে নর্মাল একটা সেন্টেন্স, যেটা হচ্ছে কি ইউ প্লে ক্রিকেট। তারপর আমরা এই সেন্টেন্সটাকে যদি আর একটু পরিবর্ধন করি বা আর একটু যদি বৃদ্ধি করি বা উন্নতি করি বা এই সেন্টেন্সটাকে অর্থের একটু যদি পরিবর্তন করি, সেক্ষেত্রে আমরা কি লিখবো, আগের মতোই দেখো, ইউ প্লে ক্রিকেট ভেরি ওয়েল। ঠিক আছে, দেখো এই সেন্টেন্সটার ক্ষেত্রে তোমরা একটু যদি তাকাও, তাহলে কি আমরা এই সেন্টেন্সে কি লিখছিলাম, প্রথম দেখো তো, ইউ প্লে ক্রিকেট ওয়েল। তারপর আমি কি লিখলাম এই জায়গায়, ইউ প্লে ক্রিকেট ভেরি ওয়েল। আমি কি বলেছিলাম, আমি প্রথমে বলেছিলাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে কি বসে, ইন্টেন্সিফায়ার বসে। তার মানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে কি বসবে, ইন্টেন্সিফায়ার বসবে। এই ক্ষেত্রে আমাকে এই সেন্টেন্স দুটোর ভেতর কম্পেয়ার করে নিতে হবে যে আসলে কোনটা মডিফায়ার কোনটা ইন্টেন্সিফায়ার। সো তোমরা এখন এখানে দেখো, ইউ প্লে ক্রিকেট ভেরি ওয়েল, তার মানে
প্লে ক্রিকেট, এখানে ওয়েলটা হচ্ছে এখানে কি মডিফায়ার। তারপর দেখো এখানে ওয়েল হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ, তার পূর্বে কি বসেছে, তারপরে ইন্টেন্সিফায়ার বসেছে। তার মানে আমি কি বলেছিলাম প্রথমে যে ইন্টেন্সিফায়ারের পূর্বে কি বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে অলওয়েজ কি বসে, ইন্টেন্সিফায়ার বসে। তার মানে এটা যদি আমাদের অ্যাডজেক্টিভ হয় তাহলে এর পূর্বে কি বসবে, ইন্টেন্সিফায়ার। তার মানে এই ভেরিটা হচ্ছে এখানে কি ইন্টেন্সিফায়ার। ওকে, সবাই একটু দ্রুত লিখে লিখে রাখো ইন্টেন্সিফায়ার কোনটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এটা তোমরা বুঝতে পারো তাহলে একটু সবাই কমেন্ট করে জানাও যে ভাইয়া বুঝতে পেরেছি। সবাই একটু দ্রুত রেসপন্স করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এটা হয়ে গেছে। এখন আমরা পরের একটা সেন্টেন্স নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করব। আমি সেন্টেন্সটা লিখে দেব, এখন তোমরা নিজেরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবা। যদি বুঝতে পারো তাহলে তোমরা অটোমেটিকলি সেই সেন্টেন্সটাকে ধরতে পারবা এবং নিজেরা প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা এখন আমি ওই সেন্টেন্সটা তোমাদের দিই। সেটা হচ্ছে যে ফার্স্ট সেন্টেন্স, আই গট এ decorated room. দেন 2 নম্বর যে সেন্টেন্সটা আমি লিখলাম সেটা হচ্ছে I got a very decorated room. ঠিক আছে, এখানে দুইটা সেন্টেন্স লিখলাম আমি। প্রথম সেন্টেন্সটাতে লিখলাম I got a decorated room, অর্থাৎ আমি একটি সাজানো গোছানো রুম পেয়েছি। তারপর দ্বিতীয়ত লিখেছি যে I got a very decorated room, আমি একটা কি বলবো, আমি অনেক গোছালো একটা রুম পেয়েছি। তার মানে এই দুটো যদি থাকে তাহলে আমরা কি করব সেটা একটু দেখো তোমরা। এখন তোমাদের খুঁজে বের করতে হবে এখানে মডিফায়ার কোনটা এবং এখানে মডিফায়ার আছে কিনা, কিংবা এই দুইটা সেন্টেন্সের ভিতর তোমাদের ইন্টেন্সিফায়ার কোনটা। সবাই একটু দ্রুত কমেন্ট করে সাড়া দাও। আমি দেখতে পাচ্ছি যে অনেকে এখন পর্যন্ত শেয়ার করো নাই। আমি তাদেরকে বলবো সবাই একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দাও। যারা শেয়ার করো নাই তারা একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দাও। যারা এখনো শেয়ার করো নাই তারা একটু শেয়ার করে টাইম লাইনে রেখে দাও। ওকে ওকে, তোমরা অনেকজন লিখেছো যে ভেরি 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 রাইট আনসার। তোমরা যারা ভেরি দিয়েছো সেটা এখানে হচ্ছে কি ইন্টেন্সিফায়ার, তাহলে কি ভেরি। তার মানে মূলত ইন্টেন্সিফায়ার মানেই হচ্ছে কোনো কিছুকে তীব্রভাবে উন্নত করা, অর্থাৎ সব কিছুর পজিটিভ, অর্থাৎ মানে বেশি হবে, তারপর অনেক বেশি, অনেক ভালো, অনেক সুন্দর, এই টাইপের যে সেন্টেন্সগুলো হবে বা এই টাইপের যে ওয়ার্ডগুলো ইউজ করা হবে সেগুলোর ক্ষেত্রে কি ইন্টেন্সিফায়ার। ওকে, তার মানে ইন্টেন্সিফায়ার অর্থ কি তীব্রভাবে উন্নতি করা, তীব্রভাবে প্রকাশ করা, এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্টেন্সিফায়ার নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নাই। তার মানে এখানে মডিফায়ার বা ইন্টেন্সিফায়ার হচ্ছে কি এই যে তোমাদের ভেরি। ওকে, এখন পরবর্তীতে আমরা চেষ্টা করব জানার জন্য আরেকটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমি যদি বলি যে ভর্তি পরীক্ষায় আসলে এখান থেকে কি টাইপের কোশ্চেন থাকবে, তাহলে দেখো এখানে ভর্তি পরীক্ষায় একদম নর্মালিভাবে কোশ্চেন থাকবে। সেটা হচ্ছে এখানে তোমাদের এই যে এখানে ভেরিটা এখানে কি থাকবে, উজ্জ্ব থাকবে। এখানে ভেরিটা উজ্জ্ব থাকবে এবং এখানে একটা গ্যাপ দিয়ে রাখবে। কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে আই গট এ ড্যাশ ডেকোরেটেড রুম। তার মানে অপশনে দেওয়া থাকবে মাস, তারপর দেওয়া থাকবে লট অফ, তারপর দেওয়া থাকবে ভেরি, তারপর দেওয়া থাকবে মেনি। এখন এখান থেকে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটা হবে, যে ইন্টেন্সিফায়ার হবে, সেটাকে আইডেন্টি করতে হবে। সেই অপশনটাই হবে তোমাদের এখানকার রাইট অ্যান্সার।
তার মানে বুঝতে পারছো যে ইন্টেন্সিফায়ার ওয়ার্ডগুলো কোনগুলো হতে পারে বা ইন্টেন্সিফায়ার সেন্টেন্সগুলো কি হবে। এই ক্ষেত্রে সবচাইতে বোঝার সুবিধার্থে মনে রাখতে হবে ইন্টেন্সিফায়ার অলওয়েজ কোথায় বসবে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পূর্বে বসবে এবং তার অর্থটা এমনভাবে প্রকাশ পাবে সবসময় মানে উন্নতি, অর্থাৎ সেন্টেন্সটা যে অবস্থায় আছে তার থেকে আরও বেটার অপশনটা প্রকাশ পাবে। এগুলোই হচ্ছে এই ইন্টেন্সির মানে মূল কারসাজি। আশা করি তোমাদের ইন্টেন্সি নিয়ে আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না। তারপরে আমি তোমাদের আরেকটা উদাহরণ দিচ্ছি। এই ইন্টেন্সি তোমরা আরেকবার ভালোভাবে নিজেরা বোঝার চেষ্টা করো। নিজেরা যদি পারো তাহলেই বুঝতে পারবো যে তোমরা পারছো, তাহলে আর সমস্যা হবে না। এবার নিজেরা একটু ট্রাই করো আর একটু। আমরা নর্মালি কি বলি, আই নিড। আমরা নর্মালি কি বলি, আই নিড মানি। আমার মানে যখন টাকার প্রয়োজন পড়ে আমি নর্মালি কি বলি, আমরা নর্মালি বলি আই নিড মানে আমার টাকার প্রয়োজন। কিন্তু এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টেন্সিফায়ার কিংবা মডিফাই করি তাহলে কি লিখবো আমরা, আই নিড মাস মানি। আই নিড কি, মাস মানি। তার মানে এইখানে দেখো তোমরা এই যে মাস ইউজ করা হয়েছে, এই মাস এখানে কি মডিফায়ার। তারপর এই সেন্টেন্সটাকে যদি আমরা আরও একটু ইন্টেন্সিফায়ার করতে যাই সেক্ষেত্রে আমাদের কি নিতে হবে দেখো তো, সেক্ষেত্রে আমাদের নিতে হবে কি, আই নিড টু মাস মানি। তার মানে তোমরা বুঝতে পারছো এখানে পরিবর্তনটা কোথায়। শুধুমাত্র জেনারেল স্টেটমেন্ট যখন ছিল আই নিড মানি তখন এখানে কোনো মডিফায়ার কিংবা ইন্টেন্সিফায়ার ছিল না। সেকেন্ডলি আমরা যখন করতে গেলাম তখন আই নিড মাস মানি লিখলাম, তার মানে এখানে মডিফায়ার অর্থাৎ সেন্টেন্সটা একটু চেঞ্জ ঘটেছে। থার্ডলি আমরা কি করলাম, আই নিড টু মাস মানি, তার মানে আমি প্রচুর পরিমাণে টাকা নিয়েছি বা প্রচুর পরিমাণে আমার টাকা লাগবে। তার মানে প্রচুর পরিমাণ বুঝেছে যখন, তখন এটা কিন্তু যে অবস্থায় ছিল তার থেকে কিন্তু বেটার অপশন বা বেটার পজিশন বুঝাচ্ছে। তার মানে টু মাস এখানে কি, টু মাস এখানে সবাই বলো ইন্টেন্সিফায়ার। তার মানে এই সেন্টেন্সে ইন্টেন্সিফায়ার কি, টু মাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যারা এখন পর্যন্ত লাইভ শেয়ার করনি তারা একটু সবাই শেয়ার করে রাখো। আমি আবার বলছি, বারবার বলছি, সবাই একটু শেয়ার করে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আর যারা এখন পর্যন্ত লাইভে অংশগ্রহণ করেন তাদেরকে বেশি বেশি করে মেনশন করো, যাতে তারাও আজকের ক্লাসে অংশগ্রহণ করতে পারে, যাতে তারাও তোমাদের সামিল হতে পারে। ঠিক আছে, যাতে তোমাদের এই সমস্যাগুলোর সম্মুখীন না হয়। ওকে, আমরা একটু চেষ্টা করব সবাই মেনশন দেওয়ার জন্য। আর যারা এখন পর্যন্ত লাইভ শেয়ার করেনি তারা কাইন্ডলি শেয়ার করে রাখো, শেয়ার করে বন্ধুদের ছড়িয়ে দাও। এখন আমরা কথা বলবো, আশা করি তোমরা ইন্টেন্সিফায়ার যেটা আছে ইন্টেন্সিফায়ার সম্পর্কে বুঝতে পেরেছো। যদি ইন্টেন্সিফায়ার সম্পর্কে তোমরা সঠিকভাবে বুঝতে পারো তাহলে সবাই ডান লিখে রাখো। ওকে, ইন্টেন্সিফায়ার যদি তোমরা বুঝতে পারো তাহলে সবাই ডান লিখে রাখো। আশা করি মডিফায়ার নিয়ে যে বিভ্রান্তিগুলো আজকের পর থেকে তোমাদের আর হবে না। এখন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাউন টোনার। মডিফায়ারের আরেকটা রূপ হচ্ছে কি, ডাউন টোনার। তোমরা এখানে বুঝতেই পারছো যে ডাউন মানে কি, ডাউন মানে নিচু করা, ছোট করা, খাটো করা, এগুলো হচ্ছে ডাউন টোনার। এখন ডাউন টোনারের সঠিক অর্থটা কি সেই অর্থটাকে আমরা আগে জানার চেষ্টা করব। ডাউন টোনারের সঠিক অর্থ হচ্ছে নিম্নগামী। নিম্নগামী মানে কি, নিচু করা। ওকে, নিম্নগামী অর্থাৎ মর্যাদা কমিয়ে ফেলা, মর্যাদাকে কমিয়ে দেওয়া, এটা হচ্ছে নিম্নগামী। অর্থাৎ ডাউন টোনারের অর্থ হচ্ছে নিম্নগামী করা বা মর্যাদা কমিয়ে দেওয়া বা ছোট করা, খাটো করা, এই টাইপের। ঠিক আছে, তাহলে এখন দেখো এই ডাউন টোনারটা কোথায় বসে আমাদের প্রথমত জানতে হবে সেটা। ডাউন টোনারটা কখনো বসতে পারে নাউনের পূর্বে। সবাই একটু লেখো, নাউন, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এর কোথায় বসে, এর পূর্বে বসে কি,
এর পূর্বে বসে এই ডাউন টোনার। তার মানে কার পূর্বে বসে বলো তো? অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং এর পূর্বে বসে কি ডাউন টোনার। ডাউন টোনার অর্থ কি নিম্নগামী বা নিচু করা। আগে আমরা কি বললাম, ইন্টেন্সিফায়ার অর্থ কি উঁচু করা বা মানটাকে আরো অনেক উপরে রাখা, মর্যাদাকে বাড়িয়ে দেয়া। কিন্তু এই ডাউন টোনারের অর্থ হচ্ছে নিম্নগামী করা, নিচু করা, ছোট করা, অর্থাৎ মর্যাদাকে কমিয়ে রাখা। ঠিক আছে, এখন আমরা উদাহরণ যদি দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই সেন্টেন্সে কোথায় চেঞ্জ ঘটছে এই ডাউন টোনারের জন্য। সবাই একটু দেখো, I got friends. I got friends অর্থাৎ আমি অনেক বন্ধু পেয়েছি। তার মানে কি I got friends, আমি অনেক বন্ধু পেয়েছি। কিন্তু আমি যদি এই সেন্টেন্সটাকে যদি ডাউন টোনার করতে যাই তাহলে আমার কি অর্থ দাঁড়াবে দেখো। I got, তোমরা একটু চেঞ্জ যেখানে হবে সেটা একটু দেখো, চেঞ্জটা ধরতে পারলে বুঝতে পারবা আসলে কি। লেস ফ্রেন্ডস, এই সেন্টেন্সের ভিতর দেখো আই গট লেস ফ্রেন্ডস অর্থাৎ আমার অনেক কম বন্ধু, আমি অনেক কম বন্ধু পেয়েছি। প্রথমে আমি কি বললাম, আমি অনেক বন্ধু পেয়েছি, তার মানে এখানে উঁচুতেই আছে অর্থাৎ মর্যাদাটা বাড়ানোই আছে। কিন্তু আমি যখন বলছি আমি অনেক কম বন্ধু পেয়েছি, তার মানে এখানে যে বন্ধু পেয়েছি সেখান থেকে কিন্তু অনেক কম, তার মানে আরও কম পেয়েছি। তার মানে এটা কিন্তু দেখো অর্থটা কিন্তু মর্যাদা বা নিম্নগামী হলো। এটাই হচ্ছে এই ডাউন টোনারের কারসাজি বা ডাউন টোনারের মূল থিম। ওকে, তারপর এখন দেখো আমি তোমাকে আর একটা সেন্টেন্স দিচ্ছি, তোমরা সেই সেন্টেন্সটা নিজে একটু প্র্যাকটিস করো, নিজেরা বের করার চেষ্টা করবা যে এখানে ডাউন টোনার কোনটি। সেন্টেন্সটা হচ্ছে দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য mug. There is a little water in the mug. এই সেন্টেন্সের ভিতর ডাউন টোনার কোনটি? তোমরা একটু নিজেরা কমেন্ট করে জানাও, দ্রুত রেসপন্স করে জানাও যে ডাউন টোনার এটি। দেখি তোমরা ধরতে পারো কিনা ডাউন টোনার কোনটি। ডাউন টোনার কোনটি আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, আমরা ডাউন টোনারটা একটু দেখার চেষ্টা করবো এখান থেকে। আমরা সবাই একটু ডাউন টোনারটা এখান থেকে খুঁজে বের করব। যারা এখন পর্যন্ত শেয়ার করেনি আমি তাদেরকে আবার বলবো যে শেয়ার করে রাখো, কারণ লাইভ ভিডিওটি তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি দেখতে পাচ্ছি যে তোমরা যতজন অংশগ্রহণ করেছো কেউ ওইভাবে শেয়ার করোনি। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে দ্রুত একটু শেয়ার করে রাখো, কারণ তোমাদেরই সুবিধা হবে। ওকে, তোমরা ধরতে পেরেছো এখানে লিটল হচ্ছে ডাউন টোনার, তার মানে এখানে আমাদের ডাউন টোনার কি লিটল, তার মানে এটা হচ্ছে আমাদের এখানে ডাউন টোনার। এখন এই ডাউন টোনার ওয়ার্ডগুলো আরও কি কি হতে পারে এই সেন্টেন্সের ক্ষেত্রে, আমরা আরও কি কি ওয়ার্ড ইউজ করতে পারি সেগুলো একটু তোমরা দেখো। সেক্ষেত্রে হচ্ছে ডাউন টোনার ওয়ার্ডগুলো আমাদের কি কি হতে পারে দেখো। এ ফিউ, সবাই একটু লিখে রাখো, এ ফিউ, তারপর সাম, তারপর লেখো হচ্ছে নট মাস। এই টাইপের ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের ডাউন টোনার, অর্থাৎ
নিম্নগামী, অর্থাৎ সেন্টেন্সের অর্থটাকে কি করবে, নিম্নগামী। এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে গেলে তোমাদেরকে মাস্ট বি ওই সেন্টেন্সটার অর্থটা কি অর্থে প্রকাশ পাচ্ছে এইটা যদি তোমার ধরতে পারো, তাহলে ডাউন টুনার মডিফায়ার কিংবা ইন্টেন্সিফায়ার মডিফায়ার এমনি ধরতে পারবা। তাহলে তোমাদের আর এই সমস্যাগুলো হবে না, এবং ভর্তি পরীক্ষায় যত বড় বড় সেন্টেন্স থাক না কেন তুমি কিন্তু ইজিলি ওই রাইট অ্যান্সারটা কিন্তু করতে পারবা, কোনোই সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তোমাদের যদি মডিফায়ার সম্পর্কে যদি ধারণা ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা আমাদের নেক্সট যে টপিক আছে সেই টপিকে চলে যাব। এখন তোমরা সাড়া দাও যে আসলে তোমরা এই টপিকটা স্পষ্টভাবে বুঝতে পেরেছো কিনা। যদি বুঝতে পারো সবাই একটু স্পষ্টভাবে বলে দাও। আচ্ছা, একজন বলেছে ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে যে মেনি তারপর মোর, এগুলো হচ্ছে ইন্টেন্সিফায়ারের ক্ষেত্রে। ওকে, এই টাইপেরগুলো তোমরা একটু যদি সবাই বই বা যাদের যে বই আছে সেই বইগুলো যদি একটু বের করে মিলিয়ে নাও আমার কথাগুলোর সঙ্গে, তাহলে মডিফায়ারের যত টপিক আছে সবগুলো কোশ্চেনের আনসার তোমরা ইজিলি করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি তোমাদের এখন পর্যন্ত বুঝতে যদি সমস্যা নাই সবাই তাহলে লেখো যে ডান, আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। ওকে, আর যদি কোনো সমস্যা থাকে সে সমস্যাটাও লিখবা। আমি সবার রেসপন্স পাচ্ছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অনেকজন তোমরা ক্লাসে অংশগ্রহণ করছো, বাট কয়েকজন কিছুজন শুধুমাত্র রেসপন্স করতেছো। আমি চাই যে সবাই তোমরা রেসপন্স করো, সবাই যাতে বুঝতে পারো, এই জন্যই কিন্তু বারবার বলা। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও এত সহজে এত বড় একটা টপিক বা এত জটিল একটা টপিক বুঝতে পারার জন্য। এখন আমরা জানবো কি, এখন আমাদের নতুন যে টপিকটা নিয়ে কথা বলার কথা ছিল সেই টপিকটা হচ্ছে কানেক্টরস এবং লিঙ্কার এবং কানেক্টরসের মাঝে কি সম্পর্ক, বা লিঙ্কার এবং কানেক্টরসের মাঝে কি বিবাদ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে তোমাদেরকে মজার একটা লাভ স্টোরি শোনাবো। সেই লাভ স্টোরিটা তোমাদের জন্য অনেক অনেক কাজে লাগবে। এর জন্য আমার দরকার কি, বর আর কনে বা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড। আমি যদিও চিত্র ভালো আঁকতে পারি না, তারপরে চেষ্টা করব তোমাদের শুধু বোঝানোর স্বার্থে আমি কিছু দুইটা চিত্র আঁকার জন্য। আমি কিন্তু আগে বলছি যে আমি চিত্র ভালো আঁকাইতে পারি না, এই জন্য কেউ কিছু মনে করবা না, ঠিক আছে? সো এখানে কিছু মনে করা যাবে না, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে কিন্তু চিত্র আঁকছি। কেউ জটিলভাবে কিছু নিবা না, জটিলভাবে কিছু ভাবাও যাবে না। হোক, কার মতো কি হয় হোক, সেদিক ভাবার দরকার নাই। তোমরা একটু জাস্ট খালি দেখো যে আসলে এমনিতে হয়েছে কিনা। ঠিক আছে, ইনি হচ্ছে আমাদের বর। এখন আমাদের তো বরের জন্য কি দরকার, কন্যা দরকার। আমরা কন্যাকে নিয়ে নেব এখন। জানি না কন্যার চেহারা কেমন হয়ে যাচ্ছে, তারপরে সমস্যা নাই, দেখো। আচ্ছা, এখন আমরা বরও পেয়ে গেলাম, কনেও পেয়ে গেলাম। এখন আমাদের এইটা হচ্ছে, আমি দিলাম কি বর, আর এটা দিলাম হচ্ছে কনে। তোমরা এখান থেকেই খুঁজে বের করার চেষ্টা করবা লিঙ্কার এবং কানেক্টর। তার মানে আমাদের এখানে টপিকটা আমি লিখে রাখি, এখানে কানেক্টর আর একটা কি লিঙ্কার। কানেক্টর এবং লিঙ্কারকে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। এখন দেখো, আমরা বর পেয়েছি, কনে পেয়েছি। এখন আমরা বর এবং কনে পেয়েছি, তার মানে এই বরের পক্ষের একটা ফ্যামিলি আছে, কনের পক্ষের একটা ফ্যামিলি আছে। তাহলে আমরা এখানে কি লিখলাম, বরের ফ্যামিলি, আর এখানে লিখলাম কি কনের ফ্যামিলি। ঠিক আছে, তার মানে বরের ফ্যামিলি আর কনের ফ্যামিলি। তার মানে বরের এবং কনের ফ্যামিলি আমাদের লেখা শেষ। এখন আমাদের এখান থেকে কানেক্টর এবং লিঙ্কারের যে সংযোগ বা বিচ্ছেদ সেই জায়গাটিকে আমরা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করব। এখন
সেজন্য আমি একটা থিওরি দিয়েছি, সেটার নাম দিয়েছি অ্যারেঞ্জ ম্যারেজ থিওরি। তার মানে আমাদের থিওরিটার নাম হচ্ছে কি অ্যারেঞ্জ ম্যারেজ থিওরি। অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ থিওরি, ঠিক আছে। আমাদের আজকের থিওরিটা কি অ্যারেঞ্জ ম্যারেজ থিওরি। তার মানে এই থিওরি থেকে আমরা চেষ্টা করব কানেক্টরস এবং লিঙ্কার বোঝার জন্য, শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমরা এটা দিয়েছি। আচ্ছা, একটা মানুষের সঙ্গে যখন আমরা সম্পর্কে বা রিলেশনশিপে যাব, তখন আমাদের কিন্তু টার্গেট থাকে কি ফাইনালি কি থাকে, বিয়ে করা বা ফ্যামিলি করা এই টাইপের। এখন এই বিয়েটা হতে পারে দুইভাবে। একটা হতে পারে এই বিয়ে হয় কয়ভাবে বলো তো? এই ম্যারেজটা হয় কয়ভাবে? একটা হচ্ছে লাভ ম্যারেজ, আর 2 নম্বর হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। তার মানে দেখো, এই সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করার জন্য কি হয়, একটা হচ্ছে লাভ ম্যারেজ হয় আর একটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়। এখন লাভ ম্যারেজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কি প্রেমিক প্রেমিকা যুগল কি করে, নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিয়ে কি করে সুইডেনে চলে যায় কিংবা কক্সবাজারে চলে যায় কিসে হানিমুনে, যেখানে ফ্যামিলির মেম্বারদের সঙ্গে তাদের কোনো ধরনের কানেক্টিভ থাকে না কিংবা কোনো সংযোগ থাকে না। হয়তো রেয়ার 2-1টা ফ্যামিলির মাধ্যমে, মিউচুয়ালের মাধ্যমে কিন্তু হয়ে যায় বিয়ে, কিন্তু ম্যাক্সিমাম লাভ স্টোরির শেষটা কি হয়, পালিয়ে গিয়ে বিয়ে করা। এক্ষেত্রে এই ফ্যামিলি অর্থাৎ কনের ফ্যামিলি এবং বরের ফ্যামিলির ভিতর কোনো সম্পর্ক থাকে না, বা সেই অবস্থায় কোনো ধরনের সম্পর্ক স্থাপন হয় না। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কি হয়, ছেলে এবং মেয়ে অর্থাৎ বর এবং কনে কাউকেই আগে দেখে না এবং কারোর সঙ্গে কারো কোনো ধরনের সংযোগ থাকে না বা কোনো ধরনের পরিচয় থাকে না। এই ক্ষেত্রে কি হয়, পরিবার থেকে এই ছেলের পরিবার কিংবা মেয়ের পরিবার, দুই পরিবার একসঙ্গে কথাবার্তার মাধ্যমে এবং তাদের দেখার মাধ্যমে কি সিদ্ধান্ত নেয়, তাদেরকে বিয়ে দেবে বা তাদের বিয়ে করাবে, এই ধরনের সিদ্ধান্ত নেয়। আর এই ধরনের সিদ্ধান্তের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ, অর্থাৎ দুই পরিবারের ইচ্ছার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। তার মানে এই অ্যারেঞ্জ ম্যারেজের যে থিওরিটি, সেইখান থেকে আমরা চেষ্টা করব কানেক্টর এবং লিঙ্কারটা খুঁজে বের করার জন্য। তোমরা এখন দেখো, আমরা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যেটা করি, আমরা কি বললাম, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কি হয়, দুই পরিবারের সংযোগে বিয়েটা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তোমরা রেসপন্স করো। ওকে, এখন দেখো তোমরা, এই যে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটে, আমরা সেখান থেকে কানেক্টর এবং লিঙ্কার বের করার চেষ্টা করব। এখানে কানেক্টর দিয়ে কানেক্টরস বুঝাবে এবং লিঙ্কার ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা যখন দুইটা পরিবারের মধ্যে সংযোগ স্থাপন করতে যাচ্ছি, তখন এখানের ঘটক হিসেবে কাজ করছে কি কানেক্টর। তোমরা দেখো, এই যে এই ফ্যামিলি এবং এই ফ্যামিলি মানে কি, অনেক মেম্বার থাকবে, এই ফ্যামিলিতে অনেক মেম্বার থাকবে, এই ফ্যামিলিতে অনেক মেম্বার থাকবে, তার মানে অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে কি গঠন হয় বলতো, অনেকগুলো ওয়ার্ডের সমন্বয়ে সেন্টেন্স গঠন হয়। তার মানে এই সেন্টেন্সগুলোই হচ্ছে কি এই যে ফ্যামিলি, এই ফ্যামিলি ওয়ার্ডগুলো মানে অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা ফ্যামিলি গঠন হয়, মানে কি একটা সেন্টেন্স গঠন হয়। এখানে অনেকগুলো কি বললাম, অনেকগুলো ওয়ার্ড নিয়ে কি হলো, একটা সেন্টেন্স গঠন হলো, বা অনেকগুলো মানুষ নিয়ে কি হলো, একটা ফ্যামিলি গঠন হলো। তার মানে এখন আমরা সুবিধার্থে দেখো কি করবো এখন অ্যারেঞ্জ ম্যারেজ থিওরি থেকে। তার মানে আমি যদি এই বরের ফ্যামিলিকে কি বলবো, ফার্স্ট সেন্টেন্স, আমি বরের ফ্যামিলিকে কি বলবো, ফার্স্ট সেন্টেন্স, আমার ফার্স্ট সেন্টেন্স। তারপর কোনের এই ফ্যামিলি, এটাকে কি বলবো, এটা একটা ফার্স্ট সেন্টেন্স। তার মানে আমরা দুটো সেন্টেন্স পেয়ে গেছি। এখন এই যে দুইটা সেন্টেন্স বা দুইটা পরিবারকে সংযোগ করার জন্য আমাদের কি দরকার পড়বে, ঘটকের প্রয়োজন পড়বে। কারণ ঘটক ছাড়া বিয়ে কিন্তু রেয়ার, মানে যে কোনো একটা ঘটক লাগবেই। ইভেন আমাদের যখন রিলেশনশিপে হয়ে যায় কিংবা লাভ স্টোরি যখন ঘটে, সেক্ষেত্রে কোনো না কোনো বন্ধু বা বান্ধবী আমাদের
অনুঘটক হিসেবে কাজ করে বা ঘটক হিসেবে কাজ করে। তাহলে এখন তোমরা দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে এই যে ফ্যামিলির ক্ষেত্রে অর্থাৎ অনেকগুলো ওয়ার্ড নিয়ে কি গঠন হয়, একটা সেন্টেন্স গঠন হয়। তার মানে এটা একটা সেন্টেন্স, পুরো বরের ফ্যামিলি একটা সেন্টেন্স, অনেকগুলো ওয়ার্ড নিয়ে কি গঠন হয়, এখানে একটা সেন্টেন্স তৈরি হয়। তেমন অনেকগুলো মানুষ নিয়ে বড় কোনার ফ্যামিলি গঠন হয়, তার মানে এখানে একটা সেন্টেন্স। ওকে, তার মানে সেন্টেন্স আমরা বুঝলাম কি, তার মানে এখানে দুইটা সেন্টেন্স, এই দুইটা ফ্যামিলি মানে দুইটা সেন্টেন্সকে সংযোগ করে কে, কানেক্টরস। অর্থাৎ এই কানেক্টরটা কি, এখানে ঘটক। তার মানে কি করে, এখানে কানেক্টর কানেক্ট করে, কানেক্টর তোমরা লিখবে এখানে কানেক্টর। তার মানে এখানে কি অনেক দুইটা সেন্টেন্সকে সংযোগ করলো কে, কানেক্টর। এইটা হচ্ছে কানেক্টর। তোমাদের এখানে মনে রাখতে হবে যে যখন দুইটা সেন্টেন্সকে সংযোগ স্থাপন করবে সেখানে কি বসবে, কানেক্টর বসবে। তোমাদের বারবার বলছি, তোমাদের এখানেই মনে রাখতে হবে এই লাভ অ্যারেঞ্জ ম্যারেজ থেকে যেটা থিওরি, এখান থেকে বুঝতে হবে কি, দুইটা সেন্টেন্সকে যখন সংযোগ করবে সেখানে কি বসবে, কানেক্টর বসবে, সেখানে লিঙ্কার কিন্তু বসবে না। আচ্ছা ঠিক আছে, তোমাদের এখন বোঝার সুবিধার্থে আমি একটা উদাহরণ দেব, সেই উদাহরণটা একটু তোমরা ভালোভাবে দেখো। সেই উদাহরণটা হচ্ছে, আমি একটা নাম নিলাম, নামটা হচ্ছে রিমন। রিমন ইজ এ brilliant আমি দুটা সেন্টেন্স লিখবো। একটা দেখো, এটা হচ্ছে রিমন ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্স লিখলাম। তারপরে আমি আরেকটা সেন্টেন্স লিখবো, সেটা হচ্ছে যে হি ইজ কি, ক্যারেক্টারলেস। এখন কোনো বন্ধুকে জিজ্ঞেস করলো, কোনো মেয়ে বা কোনো বান্ধবী জিজ্ঞেস করলো যে আসলে রিমন কেমন। এখানে যদি রিমন নামের কেউ থাকো তাহলে মাইন্ড করিও না, আমি জাস্ট উদাহরণের সুবিধার্থে এই সেন্টেন্সটা ইউজ করছি বা নামটা ইউজ করছি। এখন দেখো, রিমন ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে আমরা যখন কোনো বন্ধুর কাছ থেকে বা কোনো কারো কাছে জানতে যাচ্ছি রিমন সম্পর্কে, বা হয়তো বা তার গার্লফ্রেন্ড তার কাছে জানতে যাচ্ছে কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে যে রিমন কেমন, তখন ওই ব্যক্তি বা ওই ফ্রেন্ড কি বলছে, রিমন ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, রিমন অনেক ভালো ছাত্র। তারপর কি বললো, হি ইজ ক্যারেক্টারলেস, তারপরে বললো কি, তার চরিত্র খারাপ। তার মানে অলওয়েজ যে ক্যারেক্টারলেস, চরিত্র খারাপ হলে যে ভালো স্টুডেন্ট হবে না এমনটা কিন্তু না, অনেক সময় যে মেধাবী হয়ে যে ক্যারেক্টারলেস হবে না এমনটাও কিন্তু না। তার মানে যখন এই ধরনের অর্থ বোঝাচ্ছে, অর্থাৎ দুইটা সেন্টেন্স দেখো দুই রকম, তার মানে কারোর সাথে কারো মিল নাই। এই অ্যারেঞ্জ ম্যারেজ থিওরির ক্ষেত্রে দেখো, বর এবং কনের সাথে আগে কারো কোনো মিল ছিল না, কারো সম্পর্ক ছিল না। সেম এই দুইটা সেন্টেন্সের ভিতর দেখো কারোর সাথে কিন্তু কারো মিল নাই। তার মানে রিমন ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার মানে রিমনের এখানে ভালো একটা গুণ বোঝানো হচ্ছে, অর্থাৎ রিমন অনেক বুদ্ধিমান অর্থাৎ মেধাবী ছাত্র। তারপরে কি বলা হলো, হি ইজ ক্যারেক্টারলেস, সে কি চরিত্রহীন। তার মানে দুইটা সেন্টেন্সের দেখো আকাশ তফাৎ পার্থক্য। তার মানে অ্যারেঞ্জ ম্যারেজ থিওরি হচ্ছে এটা, অর্থাৎ দুইটা মানে সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সের সাথে কারো কারো কোনো ধরনের সম্পর্ক আগে থাকবে না। এই ধরনের সম্পর্কগুলোর মাঝে কি বসবে, এই কানেক্টর বসবে, কানেক্টর। তার মানে এখানে আমরা কানেক্টর হিসেবে কি ব্যবহার করব বলো তো, কানেক্টর হিসেবে ব্যবহার করব কি, বাট। এখন আমরা যখন বাট ইউজ করব তখন দেখো কি হবে, তখন হবে কি, রিমন ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাট হি ইজ ক্যারেক্টারলেস। তার মানে এই সেন্টেন্স দুটোর মাঝে আমরা বাট ইউজ করলাম, এই বাট হচ্ছে এখানে কি, তার মানে কানেক্টর। আমি কি বলেছিলাম প্রথমেই থিওরির ক্ষেত্রে, অ্যারেঞ্জ ম্যারেজ থিওরির ক্ষেত্রে প্রথমেই বলেছিলাম যে কানেক্টরের ক্ষেত্রে কি হবে, দুইটা সেন্টেন্সকে সংযোগ স্থাপন করবে বা দুইটা ভিন্ন সেন্টেন্সকে এক জায়গায় সংযোগ বা সম্পর্ক স্থাপন করবে। যেমন এই বর এবং কনের মাঝে অপরিচিত মানে মেয়ে এবং ছেলের মাঝে বিয়ের ক্ষেত্রে পরিবার যেমন অপরিচিত থেকে তাদের সব বিয়ের ম্যারেজ করে দেয় বা ম্যানেজ করে দেয়, তেমনই এই কানেক্টর দুটো অপরিচিত সেন্টারের সাথে সংযোগ স্থাপন করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অ্যারেঞ্জ ম্যারেজ থিওরি বুঝতে পারো তাহলে সবাই একটু ডান লিখে রাখো, তাহলে আমরা পরের লিঙ্কার সম্পর্কে জানবো। যদি অ্যারেঞ্জ ম্যারেজ সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা হয়ে যায় তাহলে সবাই একটু রেসপন্স করো যে ভাইয়া বুঝতে পেরেছি।
যদি বুঝতে পারো সবাই ডান লেখো। হ্যাঁ, সবাই দ্রুত রেসপন্স করো। আর যারা এখনও শেয়ার করোনি আমি তাদেরকে বলবো তোমরা একটু শেয়ার করে রাখো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা জানবো কি লাভ ম্যারেজ সম্পর্কে, অর্থাৎ লাভ ম্যারেজ থিওরি। এখন আমাদের থিওরির নাম কি? এখন আমাদের থিওরির নাম হচ্ছে লাভ ম্যারেজ থিওরি। তোমরা যারা ভর্তি পরীক্ষার জন্য ইংরেজিতে মনে করছো অনেক অনেক দুর্বল, তারা চাইলে পার্সোনালি পড়তে পারো। আমি চেষ্টা করব তোমাদের পার্সোনালি পড়ানোর জন্য। যদি তোমরা কেউ আগ্রহী থাকো যে ভাই আমি একদম ইংলিশে কাঁচা, মানে একদম ইংলিশ সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আপনি যদি হেল্প করেন তাহলে ইংলিশের আমি রুট লেভেল থেকে, বেসিক লেভেল থেকে শুরু করব। সামনে যে 2-2.5 মাস আছে, আমি 2-2.5 মাসে তোমাদের স্পেশালভাবে পড়াইতে পারবো, কোনো সমস্যা নেই। যদি কেউ পার্সোনালি পড়তে চাও আমার কাছে, তাহলে আমাকে তারা ইনবক্সে নক দিবা যে ভাই আমি আপনার কাছে পড়তে চাই, আমি তাদেরকে সেইভাবে পড়াবো। আর তোমরা যারা আসো পেইড বেসে কিন্তু আমাদের ভর্তি চলছে, দেখো ডেসক্রিপশন বক্সে ভর্তির ফি নির্ধারণ করা আছে এবং নম্বর দেওয়া আছে। তোমরা চাইলে পেইড বেসে ভর্তি হয়ে তোমরা সেখানে পড়তে পারো। আচ্ছা, এখন দেখো এটা কি বললাম আমি, লাভ ম্যারেজ। আমরা এখন কি করব? লাভ ম্যারেজ করব। লাভ ম্যারেজ করব না, লাভ ম্যারেজ থিওরি পড়ব। লাভ ম্যারেজ থিওরি। ওকে, লাভ ম্যারেজ থিওরির ক্ষেত্রে দেখো আমি কি বলেছিলাম, বর এবং কনে, এখানে ফ্যামিলি থাকবে না, এখানে শুধু থাকবে বর এবং কনে, অর্থাৎ দুইজন পার্সন প্লাস পার্সন। ঠিক আছে, তার মানে এখানে কি কার সাথে কার সম্পর্ক বলো তো? বর আর কনের মধ্যে সম্পর্ক। তার মানে এটা একটা পার্সন আর এটা একটা পার্সন। আমরা আগে কি বলছিলাম? আমি আগে বলেছিলাম যে এখানে যখন ফ্যামিলি ছিল তখন অনেকগুলো মেম্বার ছিল, আর প্রত্যেকটা মেম্বারকে আমরা ওয়ার্ড, একটা করে ওয়ার্ড হিসেবে ধরে নেব। তার মানে যখন অনেকগুলো ওয়ার্ড ছিল তখন এই ফ্যামিলিটার ক্ষেত্রে কী হয়েছিল, একটা সেন্টেন্স গঠন হয়েছিল। আর এখানে অনেকগুলো যখন ওয়ার্ড ছিল তখন একটা কী হয়েছিল, সেন্টেন্স গঠন হয়েছিল। কিন্তু এই যে পার্সন, বর আর কনে, অর্থাৎ লাভ ম্যারেজের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে যারা রিলেশনশিপে থাকে তারাই একে অপরকে ভালোভাবে চেনে। এক্ষেত্রে ফ্যামিলি কিন্তু আগে জানা না বা ফ্যামিলির সাথে কোনো সম্পর্ক থাকে না, এবং তারা নিজেরাই কি করে, বিয়ের ডিসিশন নেয় বা পালিয়ে গিয়ে বিয়ে করে। সেই ক্ষেত্রে দেখো একজন ব্যক্তি কিন্তু এখানে একা একাই কি করে, এই কাজগুলো সম্পূর্ণ করে, এবং তারা নিজেরাই নিজেদের সব ভুল বোঝাবুঝি কিংবা বিয়ের অ্যারেঞ্জ ম্যারেজ সব কিছু তারাই করে। সেই ক্ষেত্রে এই পার্সন, অর্থাৎ একটা পার্সন, এখানে একটা পার্সন, তার মানে এখানে একটা পার্সন মানে একটা ওয়ার্ড, এখানে ওয়ার্ড। তার মানে লাভ ম্যারেজ থিওরিটার ক্ষেত্রে কি, ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডের সম্পর্ক, যখন একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ড কানেক্ট করবে বা আর একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ডের যখন সংযোগ হবে, সেটাই হচ্ছে সেই সংযোগ স্থাপন করবে কে, এই লিঙ্কার। তার মানে এই ওয়ার্ডের সঙ্গে কি, দেখো তাহলে ওয়ার্ড প্লাস লিঙ্কার প্লাস ওয়ার্ড। তার মানে আমি কি বলেছিলাম প্রথমে, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বলেছিলাম যে সেন্টেন্স প্লাস কানেক্টর প্লাস সেন্টেন্স। তার মানে ওখানে দুইটা সেন্টেন্সকে সংযোগ করবে কে, কানেক্টর। কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে, অর্থাৎ এই লাভ ম্যারেজের ক্ষেত্রে কি করবে, দুইটা ওয়ার্ডকে যুক্ত করবে কে, এই লিঙ্কার। আশা করি তোমরা বুঝতে পেরেছো লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজের সম্পর্কটা। তো আশা করি যে তোমরা অ্যারেঞ্জ ম্যারেজটাই করবা, লাভ ম্যারেজটা করবা না, কারণ লাভ ম্যারেজের ক্ষেত্রে অনেক সময় সেই সম্পর্কগুলো বা ওই বিয়েগুলো বেশি দিন লাস্টিং করে না বা লং লাস্টিং হয় না। সো আমি তোমাদের পার্সোনালি যেটা বলবো যে এইগুলো ভেবে চিনতে, যেটাই ডিসিশন হবে ভেবে চিনতে ডিসিশন নেবা, এটা আমার অ্যাডভাইস থাকবে তোমাদের বড় ভাই হিসেবে। ঠিক আছে, এখন আমরা উদাহরণ হিসেবে দেখব, দুইটাকে উদাহরণ হিসেবে দেখার চেষ্টা করব। আমি প্রথম যে সেন্টেন্সটা লিখেছিলাম সেই সেন্টেন্সটাই এখানে যদি উদাহরণ হিসেবে দেই, তোমরা একটু লক্ষ্য করো। রিমন, সেম আগে রিমনকে আবার জিজ্ঞেস করা হলো। আচ্ছা, রিমনের জায়গায় আমরা এখানে দেব কি, এখানে আমরা দিব রিপা। রিপা ইজ এ বিউটিফুল গার্ল। বিউটিফুল কি, গার্ল। রিপা ইজ এ বিউটিফুল গার্ল, তার মানে রিপা অনেক সুন্দরী, রিপা এক সুন্দরী বালিকা। তারপরে মানে আরেকটা সেন্টেন্স, যখন তার বান্ধবীর কাছ থেকে জানতে চাওয়া হলো রিপা সম্পর্কে বলো, হয়তো রিপার সম্পর্কে সে বলতে গিয়ে কি বললো, রিপা ইজ এ বিউটিফুল গার্ল, রিপা অনেক সুন্দরী বালিকা। তারপর আবার বললো কি,
রিপা, এখানে কি হবে দেখো, রিপা ইজ বিউটিফুল গার্ল, গার্ল, তারপর কি হলো এখানে ক্যারেক্টারলেস। কি হবে এখানে ক্যারেক্টারলেস, দেখো এখানে কি বললো, রিপা ইজ এ বিউটিফুল গার্ল, তারপর দিলাম কি ক্যারেক্টারলেস, সিএইচ এ, তার মানে দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে রিপা ইজ এ বিউটিফুল গার্ল, তারপর কি ক্যারেক্টারলেস। তার মানে এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো আমরা যখন অর্থ প্রকাশ করতে যাব, দেখো এখানে একটা লিঙ্কার দরকার বা সংযোগ স্থাপনের দরকার। আমি কি বলেছিলাম প্রথমে, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে দুইটা সেন্টেন্সকে কানেক্ট করবে ওই কানেক্টর, আর এখানে অর্থাৎ লাভ ম্যারেজের ক্ষেত্রে কি করবে, দুইটা ওয়ার্ডকে সংযুক্ত করবে কে লিঙ্কার। তার মানে এখানে দেখো এই যে একটা ওয়ার্ড আর এই একটা ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডটাকে সংযোগ করবে কে বাট। দেখো তার মানে দেখো রিপা ইজ এ বিউটিফুল গার্ল বাট ক্যারেক্টারলেস, তার মানে এইখানে সংযোগ স্থাপন করলো কি, দেখো এই ওয়ার্ডের সঙ্গে ক্যারেক্টারলেসের সাথে সংযোগ স্থাপন করলো কার, এই যে বিউটিফুলের, মানে রিপার কি, রিপা ইজ এ বিউটিফুল গার্ল মানে সুন্দরী বালিকা, কিন্তু ক্যারেক্টারলেস মানে চরিত্রহীন। তার মানে এই দুটোর সঙ্গে অর্থাৎ এই বিউটিফুল একটা ওয়ার্ড, বিউটিফুল গার্ল একটা ওয়ার্ড, তারপর দেখো ক্যারেক্টারলেস একটা ওয়ার্ড, এটা এই দুটো কিন্তু সেন্টেন্স না। যদি সেন্টেন্স হতো তাদের সাথে সংযোগ স্থাপন করতো কানেক্টর, কিন্তু এখানে যেহেতু ওয়ার্ডের সঙ্গে সংযোগ স্থাপন করছে, তাহলে এই বার্ডটা এখানে কি হিসেবে ব্যবহার করা হলো, লিঙ্কার। এই বার্ড এখানে কি হিসেবে ব্যবহার করা হলো বলো তো, লিঙ্কার হিসেবে ব্যবহার করা হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তোমরা সবাই একটু রেসপন্স করো যে ভাইয়া বুঝতে পেরেছি। আই হোপ তোমাদের সমস্যা হবে না। সবাই একটু দ্রুত রেসপন্স করো। আচ্ছা, ক্লাসের ক্ষেত্রে হয়তো আমরা মজার স্থলে কিন্তু শিখছি, এখানে কিন্তু কেউ পার্সোনালি বিষয়টা নিবে না, কারণ আমি চেষ্টা করেছি তোমাদের গল্প আকারে বোঝানোর জন্য, যাতে তোমাদের এটা মেমোরিতে লং টাইম থাকে এবং তোমরা যাতে ভর্তি পরীক্ষায় ক্ষেত্রে এই টাইপের যদি কোশ্চেন আসে তুমি যেন ইজিলি বুঝতে পারো, এই জন্য কিন্তু মূলত এই টেকনিকভাবে তোমাদের বোঝানো। আশা করি তোমরা বিষয়টাকে সিরিয়াসলি কেউ নিবে না এবং পার্সোনালি কেউ নিবে না, তোমাদের ব্যক্তিগতভাবে তোমরা বিষয়গুলো হ্যান্ডেল করবা। এখন আসি মূল আলোচনায়। এতক্ষণ তো আলোচনা করলাম, এখন পড়াশোনার হালচাল নিয়ে তোমাদের সাথে কথা। সেটা হচ্ছে যে কে কিভাবে পড়াশোনা করতেছো জানি না, তবে আমার পার্সোনালি যে সাজেশন থাকবে, এই শেষ মুহূর্তে যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে তোমার এতদিনের যে পরিশ্রম সব কিন্তু গলত যাবে। তোমরা জানো যে ভর্তি পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে, হয়তোবা সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হবে। তোমরা জানো যে সেপ্টেম্বরে ক্যাম্পাস খোলার সম্ভাবনা আছে, আর যদি ক্যাম্পাস খোলে তাহলে হয়তো তোমাদের হাতে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় দেবে ক্যাম্পাস খোলার পরে। তার মানে বুঝতে পারছো সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু হয়ে ভর্তি পরীক্ষা চলবে অক্টোবর পর্যন্ত। তাহলে এইভাবেই তোমরা এখন থেকে নিজেকে তৈরি করে নাও ভর্তি পরীক্ষার জন্য। এখন এই ক্ষেত্রে তোমরা অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন আছো, অনেকেই পড়াশোনা বাদ দিয়ে টোটালি ফেসবুক এবং অনলাইনে সময় কাটাচ্ছ। আমি তাদেরকে বলবো বি কেয়ারফুল, সামনে কিন্তু সময় বেশি নেই, অনেক সময় নষ্ট করেছো বা অনেক সময় পড়েছো, কিন্তু এই শেষ মুহূর্তে যদি তোমরা পড়তে না পারো তাহলে কিন্তু সব আশা ভরসা নিমিষে নষ্ট হয়ে যাবে। এই জন্য যদি তোমরা পার্সোনালি পড়াশোনা ভালোভাবে গাইডলাইনে করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ ভালো। যদি কারো পড়াশোনার সমস্যা হয় তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও দ্রুত, এবং সেখানে আমরা সর্বদা চেষ্টা করব ভর্তির আগ পর্যন্ত তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য এবং রেগুলার পরীক্ষা এবং ক্লাস নেওয়ার জন্য। এবং সেখানে তোমাদের লেকচার থাকবে রেগুলার, এবং আরেকটা বিষয়, সেখানে তোমাদের ভর্তি পরীক্ষার 15 দিন আগে আমরা স্পেশাল একটা সাজেশন দেব, এবং তার 7 দিন আগে, ভর্তি পরীক্ষার 7 দিন আগে আরেকটা সাজেশন দেব, যেখান থেকে 70 থেকে 80% কোশ্চেন কমন আসার সম্ভাবনা থাকবে এবং ওই টাইপের কোশ্চেন পাবা। আশা করি এই এক্সট্রা ফিচারগুলো তোমরা পেইড বেসে পাবা। যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই বা ভর্তি হতে আগ্রহী তারা দ্রুত ভর্তি হও এবং সময়গুলো নষ্ট করো না। আরেকটা বিষয়, তোমরা জানো যে আমাদের ফ্রি ব্যাচেও কিন্তু রেগুলার এক্সাম হবে, 12 তারিখ থেকে এক্সামটা চালু হবে
আমাদের 30 দিন আমরা নন স্টপ এক্সাম নেব। সেক্ষেত্রে গুচ্ছ চ্যানেলে আমাদের যে বইটা আছে সেই বই থেকে আমরা অধ্যায় ভিত্তিক কোশ্চেন দেব এবং কোশ্চেন সলভ করে তোমাদের পরীক্ষা নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এত দীর্ঘ সময় তোমাদের সঙ্গে আমি ছিলাম মারুফ হাসান মিলু, এবং জানি না কতটুকু তোমাদেরকে বুঝাতে পেরেছি। যদি ভালো বুঝাতে পারি তাহলে তার জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে এই গ্রুপে পোস্ট করবা এবং আমাকে ট্যাগ করে পোস্ট করবা আমি আসলে কেমন তোমাদের বুঝাতে পেরেছি বা ক্লাসটি কেমন লেগেছে। আর যদি খারাপ লাগে সেটাও তোমার সমস্যা নেই, আমাকে মেনশন করে বলবা যে খারাপ হয়েছে কিংবা আরও ভালো করতে হবে। সব মিলিয়ে যদি মানে যার যে কমেন্ট থাকবে সেটা কি করবা, গ্রুপে এসে তোমরা পোস্ট করবা ক্লাস সম্পর্কে বা ক্লাসটি কেমন লেগেছে। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং রেগুলার পড়াশোনার সঙ্গে থাকবা। দেখা হবে আবারও এ ধরনের ব্যতিক্রমী কিছু ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আর একটা কথা যাওয়ার আগে, যারা মানে বিগত অর্থাৎ আগে আমার এই ধরনের ক্লাসগুলো মিস করেছো তারা দেখো ডেসক্রিপশন বক্সে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। এই চ্যানেলে ঢুকে তোমরা আগের ক্লাসগুলো কিন্তু করে নিতে পারো। সবগুলো ক্লাস কিন্তু এই চ্যানেলে আপলোড দেওয়া থাকে। আশা করি তোমাদের সুবিধার্থে এই কাজগুলো আমরা করে যাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।